আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরি। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের নিরাপত্তার পাশাপাশি কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সরকার তা নিশ্চিত করতে চায়। ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-27 উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সচিবালয়ে। এতে যোগ দেন দেশের খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। বক্তারা জাতীয় কবির জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকার প্রধানকে বিভিন্ন পরামর্শ দেন। এত বড় একটা জিনিস আমরা তুলে ধরতে পারছি না কেন, তার সঠিক জীবনটা পৌঁছে দেওয়া যায় এবং ছাত্রছাত্রীর কাছে বলা যায়, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক সম্পূর্ণ হবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত এবং নজরুল বর্ষের মেমো উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য নিরাপদ রাষ্ট্র নির্মাণে সরকার বদ্ধপরিকর। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। জাতীয় কবিকে নিয়ে আলোচনা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার সাহিত্যকর্ম ও জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। 1914 সালে তিনি প্রথমবারের মতন ময়মনসিংহ ত্রিশালে এসেছিলেন। কবি সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব ও শিশু কিশোরদের বিপদগামী হওয়া ঠেকাতে জাতীয় কবির শিক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। 20 বছর পর নতুন ভিসা নীতি চালু করেছে সরকার। বিকেলে সচিবালয়ে এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। তিনি বলেন, 2006 সালের ভিসা নীতি সংশোধন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। 2006-এর পরে এই 20 বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে, এটা কমিটি উপস্থাপন করা হয়েছিল। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফরেজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব, উন্নয়ন, দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। এই দৃষ্টিভঙ্গিতেই এবার বিরোধী দল বাজেট আলোচনায় ৩১% সময় পেয়েছে। বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে বাজেট পাশ হয়েছে ইতিহাসে যা নজিরবিহীন। বাজেটের জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মন্তব্য করে নুরুল ইসলাম মনি বলেন, এবারের বাজেটকে জনকল্যাণমুখী করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। জনগণ এর সুফল পাবে। প্রস্তাব দেওয়া হয় বিরোধী দলের মানে একটা সার্টেন টাইমের পরে শুধু মঞ্জুরি প্রস্তাব পাশ করা হয়, কিন্তু এইবার বিরোধী দলের নেতা প্রস্তাব করেছে দিস দ্য ফার্স্ট টাইম যে তারা আলোচনা করার পরে আর কোনো আলোচনা করার দরকার নাই বলে মনে করেছে তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপ সমর্থন করে না চীন, তবে তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা করবে দেশটি। ঢাকায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল উল্লেখ করে সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিতও দিলেন তিনি। শাকিলা করিমের প্রতিবেদন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করে চীন, তাই দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তৃতীয় পক্ষের বা বহিরাগত কোনো হস্তক্ষেপ সমর্থন করে না দেশটি। ঢাকার দূতাবাসের সংবাদ সম্মেলনে এমন অবস্থানই তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা চীনের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি কৌশলগত সম্পর্কও পৌঁছেছে নতুন উচ্চতায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে, পাশাপাশি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রেও নতুন মাত্রা পেয়েছে। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে তার দেশ। বাংলাদেশ সরকারের অনুরোধে বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এই প্রকল্পে চীন সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দেবে। বলেন, অর্থনৈতিক করিডোরের মাধ্যমে আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে বাংলাদেশ ও চীন। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই অর্থনৈতিকভাবে লাভবান হবে। একই সঙ্গে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও সহযোগিতা আরও জোরদার হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কৌশলগত ও বহুমাত্রিক পর্যায়ে নেওয়ার লক্ষ্যেই অবকাঠামো, সংযোগ, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে আরও অগ্রগতি হবে বলে আশা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। শাকিলা করিম, RTV, ঢাকা। কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশের ক্ষেত্রে কোন দেশের গুরুত্ব বেশি, চীন নাকি ভারত? দীর্ঘদিনের চর্চায় থাকায় এই প্রশ্ন টেবিলে রেখেই বাংলাদেশের সামনে শক্ত ঢাল বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, চীন। এখন আলোচনার কেন্দ্রে কেন এই দুই দেশ? প্রশ্ন হচ্ছে, এই সফর তবে কি ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন ভারসাম্যের বার্তা দিচ্ছে? শাকিলা করিমের আরও একটি প্রতিবেদন। বিশ্ব রাজনীতির মেরুকরণে দক্ষিণ এশিয়া এখন ভারত চীন প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র, আর এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে ক্রমেই বাড়ছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব। একদিকে ভৌগোলিক বাস্তবতায় ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত, অন্যদিকে অবকাঠামো, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় বড় অংশীদার চীন। ফলে নতুন সরকার শাসিত ঢাকার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষার প্রশ্নটি সবার আগে বেশি গুরুত্বপূর্ণ। আমার ন্যাশনাল ইন্টারেস্টটাকে সর্বপ্রথমে সর্বোচ্চ পর্যায়ে আমরা নিব এবং ধরে রাখব, এটা হলো প্রথম আমার অবস্থান হওয়া উচিত। তারপরের অবস্থান হওয়া উচিত যে আমি সকল সময়ে আমার জাতীয় সকল স্বার্থকে ঊর্ধ্বে রাখতে হয়তো বা পারবো না,
তাহলে কোন অংশ অথবা আমার রেড লাইনগুলো কি এটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি। প্রশ্ন উঠছে, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হলে ভারতের নিরাপত্তা, সংবেদনশীলতা ও পারস্পরিক আস্থার বিষয়টি কিভাবে সামাল দেবে ঢাকা? চীন এবং ভারতের মধ্যে যে ভারসাম্যমূলক কূটনীতি, যেটা আমরা সকল সময় শুনে এসছি, মানে এই নয় যে আমি আমার দেশের সার্বভৌমত্ব অথবা আমার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য দেশের স্বার্থকে অথবা আমার নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য জলাঞ্জলি দিব, এটা কোনো অবস্থাতেই বাংলাদেশের অবস্থান হওয়া উচিত নয়। বিশ্লেষকদের মতে, কোনো একক শক্তির প্রভাব বলয়ে না গিয়ে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা, অর্থনৈতিক অংশীদারিত্বের বৈচিত্র্য বাড়ানো এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই কার্যকর পথ। পরিবর্তনের পর যেটা দেখেছি, মোটামুটি ব্যবসা বাণিজ্য চলছিল, কিন্তু ওইটা আরও গভীর হওয়ার যে একটা ব্যাপার ছিল সেটা বোঝা যাচ্ছে। যাদের সাথে আমরা এবার গেলাম তাদের সাথে না, সকলের সাথে হতে পারে। সেটা হচ্ছে গিয়ে জিনিসটার সময় মতো বাস্তবায়িত না হয়ে কালক্ষেপ হতে পারে, এবং একটু ভেবেচিন্তে না করলে যতটা ভালো আউটকাম আসার কথা সেটাও না হতে পারে। বন্ধুত্ব সবার সঙ্গে, নির্ভরতা কারো উপর নয়, এই দর্শনই বাংলাদেশ ফার্স্ট। তবে বাংলাদেশের কূটনীতির সবচেয়ে কঠিন পরীক্ষার সময় শুরু হয়েছে এখন, অভিমত বিশেষজ্ঞদের। শাকিলা করিম, RTV, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হয়েছে HSC ও সমমানের পরীক্ষা। এবছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 12,70,578 জন পরীক্ষার্থী অংশ নেন। কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সকাল 10টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় HSC ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। রাজধানী সহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরুর অনেক আগে উপস্থিত হতে দেখা যায় পরীক্ষার্থীদের। তাদের মধ্যে ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুটা উৎকণ্ঠা আর ভালো ফলের প্রত্যাশা। সব মিলিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা ও পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী যে ভয় দেখিয়েছিল, আসলে শুরুর দিকে একটু নার্ভাস ছিলাম। প্রথম 15 মিনিট আসলে মনোযোগী দিতে পারছিলাম না, কি দাগাবো। যা যা আসার কথা ছিল ওগুলোর মধ্যে থেকে আসছে। তবে সিকিউ এমসিকিউ খারাপ হওয়ার কারণে আমাদের একটু ভয় পেয়ে গেছিলাম আমরা, এই জন্য লেখা একটু দেরি হয়েছে। বাট ঠিক আছে, এমসিকিউ কোশ্চেনটা একটু হার্ড ছিল আর কি, কিন্তু সিকিউ কোশ্চেনটা সহজ ছিল। পরীক্ষার কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পুরো পরীক্ষা শেষ হবে এমন প্রত্যাশাও ছিল অভিভাবকদের। গভর্নমেন্ট সুন্দর পরিবেশেই পরীক্ষাটা আয়োজন করছে। আমি আশা করি ভবিষ্যতে যে পরীক্ষাগুলি আছে এগুলিও সুন্দরভাবে গভর্নমেন্ট আয়োজন করবে। আসতে লইছে আর বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির এদিকটা আমরা যাই, কলেজ খুঁজে পাইতেছিলাম না, দূর থেকে অনেকেরই জিজ্ঞাসা করে করে আমরা এদিকে আসছি। এবারও এসএসসির পর এইচএসসি পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে না। তুলনামূলক বেশি শিক্ষার্থী এবছর কেন ঝরে পড়ছে এমন প্রশ্ন শিক্ষামন্ত্রীর। এবার এটার রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, কারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে লেখাপড়া করতেই হবে পরীক্ষা দিতে হলে। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি। তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। ক্লাসরুম এডুকেশন, টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা বাড়িয়ে দেব। সিলেবাস, কারিকুলাম এবং সময় সব কিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা 2 আগস্ট, ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে 15 আগস্টের মধ্যে, এমন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের। আব্দুর রহিম, RTV, ঢাকা। 2025-26 অর্থ বছরে দেশের মোট পণ্য রপ্তানি 4,800 কোটি 19 লাখ ডলার। আগের অর্থ বছরে রপ্তানি ছিল 4,828 কোটি 39 লাখ ডলার। ইপিবি বলছে, ভূ রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক মূল্যস্ফীতি, জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেও রপ্তানি আগের বছরের কাছাকাছি বেশ ইতিবাচক। সংস্থাটি জানিয়েছে, প্রধান খাত তৈরি পোশাক থেকে জুনে রপ্তানি হয়েছে 338 কোটি 77 লাখ ডলারের পণ্য, যা 2025 সালের জুনের তুলনায় বেশি। নিটওয়্যার রপ্তানি বেড়েছে 19% এবং ওভেন পোশাক রপ্তানি বেড়েছে 24%। পুরো অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে মোট রপ্তানি হয়েছে 3,870 কোটি 11 লাখ ডলারের পণ্য, যা দেশের বৈশ্বিক পোশাক বাজারে শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সকালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর শেষে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার লার্ভা ধ্বংসে বিশেষ লার্ভানাশক ট্যাবলেট আগামী 7 দিনের মধ্যে সরবরাহ করা হবে। জুলাই আগস্টে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে, এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালুর আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেয়েদের আবাসন সহ কলেজটির সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়েজেন্ট আসতেই থাকবে। একটা রিয়েজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। আমরা একটু পর্যন্ত প্রিকশন নিয়েছি, বাকি আপনাদের সবার সহযোগিতা চাই, আল্লাহর কাছে রহমত চাই। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সমন্বিত সেবা নিশ্চিন্তে 12 সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম ওহিদ। সচিবালয়ে প্রতিবন্ধী অধিকার সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় কথা জানান তিনি। কমিটির প্রধান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার আদায়ে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর মিয়ানমারের অভ্যন্তরে আবারও দফায় দফায় কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছে টেকনাফ সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি। এতে পৌরসভার নাইথংপাড়া, পল্লানপাড়া, সাবরাং থেকে শাহপরী দ্বীপ ও আশপাশের জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত 9:30টার পর এবং আজ ভোর রাতে দফায় দফায় ভারী মর্টার শেলের বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, হঠাৎ ঝাঁকুনি দিয়ে পরপর 4টি বড় ধরনের বিস্ফোরণ হয়। এ সময় নাফ নদীর ওপারে আগুনের শিখাও দেখা যায়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মিয়ানমারের মুংরু এলাকার সীমান্তের ওপারে 2 পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিজিবির সর্বোচ্চ সতর্কাবস্থার কথাও জানান তিনি। বাংলা কিউআর জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এটি বাস্তবায়নে কোন প্রতিষ্ঠান শৈথিল্য দেখালে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গভর্নরের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়ের কাজ চলছে। শুরুতে লাভজনক না মনে হলেও দেশজুড়ে বাংলা কিউআর চালু হলে সব প্রতিষ্ঠানের ব্যবসার পরিধি বাড়বে। এ সময় ওয়ান নেশন ওয়ান কিউআর বাস্তবায়নে সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি। এককভাবে এটা বাস্তবায়ন করতে পারবে না। এটার জন্য সরকারের অন্যান্য মন্ত্রণালয় এবং অন্যান্য রেগুলেটরি বডিরও সম্পৃক্ততা প্রয়োজন। যদি আমরা দেখতে পাই যে কোনো প্রতিষ্ঠান আমাদের নির্দেশনা মানার ক্ষেত্রে শৈথল্য প্রদর্শন করছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। শুধু তাই না, তারা নিজেরাও এই রেস থেকে ছিটকে যাবে। সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তার সরকারের জন্যই আত্মঘাতী হবে বলে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। সরকারের ভেতরে পরিবর্তন বিরোধী শক্তি সক্রিয় বলে সতর্ক করে তিনি বলেন, 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পালনের যে অঙ্গীকার বিএনপি করেছে তা বাস্তবায়ন করলে সরকারের নিয়ন্ত্রণ মুখ একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব। ইয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ HRFB ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক অধি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইন পর্যালোচনা করে 19টি সুপারিশ তুলে ধরে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এ প্রস্তাব বাস্তবায়িত না হলে সরকার প্রমাণ করবে যে স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় তাদের সদিচ্ছা নেই। আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলো যদি মানা না হয় তাহলে দুইটা জিনিস হবে। তাহলে সরকার প্রমাণ করবে যে
প্রকারান্তরে সংসদ হোক, কারণ আইনটা সংসদে পাশ হবে, যে সরকার বা জাতীয় সংসদ বাংলাদেশে একটা স্বাধীন কার্যকর মানবাধিকার কমিশন হোক, সেটা চায় না। তিনি বলেন, সরকার চাইলে স্বাধীন মানবাধিকার কমিশন করা সম্ভব। বলে যে জাতির প্রতি অঙ্গীকার, তাদের 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদের প্রতি তাদের যে অক্ষরে পালন করার যে অঙ্গীকার, সব কিছুর সাথে যদি সামঞ্জস্যপূর্ণ তারা থাকতে চান, তাহলে বাংলাদেশে তাদের হাত থেকে এমন একটা জাতীয় মানবাধিকার কমিশন আইন হবে, যার উপর ভিত্তি করে বাস্তবে একটা স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে, রিপিট করছি, সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব হবে। প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতাসীন দল প্রায়ই নিজের সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি করেন। খসড়া আইনের কমিশনের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য খসড়া আইনের ধারা 40 সংশোধন করে এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণ করবে কমিশন রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়ন করতে পারবে। এ সময় আমলাতন্ত্রের সমালোচনা করেন এই নির্বাহী পরিচালক। AR বাদল, RTV, ঢাকা। জুলাই মাসে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন ঘোষণায় 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের নতুন দাম ঘোষণায় নতুন দর অনুযায়ী বেসরকারি এলপিজির খুচরা পর্যায়ে প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে 127 টাকা 30 পয়সা, যা আজ থেকে কার্যকর হয়েছে। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে দাম ঘোষণা করে BERC জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। একই সঙ্গে কমিশন নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বা অটো গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ছিল 157.06 টাকা, এটি জুলাই মাসে এসে হয়েছে 127.30 টাকা, অর্থাৎ কেজি প্রতি কমেছে 29.76 টাকা। 12 কেজি সিলিন্ডারের মূল্য জুন 2026 মাসে ছিল 1885 টাকা, যেটি জুলাই মাসে হবে 1528 টাকা। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLCর অর্ধবার্ষিক সম্মেলন 2026। বৃহস্পতিবার আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। তিনি বলেন, আমরা একটি পরিবার এই স্লোগানকে ধারণ করে শরিয়াসম্মত বীমা পরিকল্পনার মাধ্যমে গ্রাহকের আমানত সুরক্ষা ও আস্থা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোম্পানির পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশের বিভাগীয় সার্ভিস সেন্টার ও শাখা ইনচার্জরা অংশ নেন। ডিজিটালি ক্লেম মানে বীমা খুলতে পারি, তাহলে আমি ক্লোজ করতে পারবো না কেন, একটা সেটেল ডাউন কেন করতে পারবো? আমাদের টার্গেট ইনশাল্লাহ আমরা একদিন অনলাইনেই আমরা বীমা পরিশোধ করতে পারবো ইনশাআল্লাহ। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।